আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য তাদের প্লান্ট বায়োকেমিস্ট্রি এবং মেটাবলিজম কোর্সের অন্তর্ভুক্ত টপিক 6 মেমব্রেন কেমিস্ট্রি এর কেমিক্যাল নেচার অফ প্লাজমা মেমব্রেন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন নিয়ে আলোচনা করব। আলোচনাটি অনার্স দ্বিতীয় বর্ষের বোটানি 2 এর সাইটোলজি টপিক ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন অফ প্লাজমা মেমব্রেন অংশের জন্য উপকারী আসবে বলে আমি মনে করি। আলোচনাটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের জন্য উপকার আসবে বলে আমি মনে করি। তো আলোচনা যথারীতি আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমাদের আজকের আলোচনায় যে বিষয়গুলো থাকছে তা হলো প্লাজমা মেমব্রেন কি, এর বৈশিষ্ট্য, রাসায়নিক উপাদান, প্লাজমা মেমব্রেনের উৎপত্তি, প্লাজমা মেমব্রেনের ভৌত রাসায়নিক গঠন, স্যান্ডউইচ মডেল, একক ঝিল্লি মতবাদ ফ্লুইড মোজাইক মডেল, প্লাজমা মেমব্রেনের কাজ, কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে তুলনামূলক আলোচনা। তো চলো আমরা আলোচনায় শুরু করি। প্রথমে তোমাদের স্লাইডে দেখো দুটো চিত্র রয়েছে পাশাপাশি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ পাশে একটি কোষের চিত্র রয়েছে। এখন এই কোষের প্লাজমা মেমব্রেন কোনটি? তোমরা জানো যে উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের কোষের চারিদিকে একটা জড় কোষ প্রাচীর রয়েছে, তার নিচে প্লাজমা মেমব্রেনের অবস্থান। আর প্রাণীদেহে যে প্রাণী কোষ রয়েছে সেই কোষে আসলে কোনো কোষ প্রাচীর নেই, শুধুমাত্র প্লাজমা মেমব্রেন আবরণ দ্বারা আবৃত। তো চলো আমরা মেমব্রেন কাকে বলে সেটা একটু জেনে নিই। মেমব্রেনস কভার দ্য সারফেস অফ এভরি সেল অ্যান্ড অলসো সারাউন্ডস মোস্ট অর্গানিলস উইদিন সেলস। They have a number of functions such as keeping all cellular component inside the cell. অর্থাৎ এই প্লাজমা মেমব্রেন তার ভিতরে সকল যে কোষীয় উপাদান রয়েছে তাদেরকে ধরে রাখে। Allowing selected molecules to move in and out of the cell. কোষের ভিতর এবং বাহিরে বিভিন্ন নির্বাচিত আয়নের বা অণুর যাতায়াত নিয়ন্ত্রণ করে। Isolating organelles from the rest of the cytoplasm. কোষের অন্যান্য যে অঙ্গাণু রয়েছে তাদেরকে সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখে। অ্যালোয়িং সেলুলার প্রসেস টু অকার সেপারেটলি। এ সাইট ফর বায়োকেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ যে জৈব রাসায়নিক বিক্রিয়া রয়েছে তার স্থান হিসেবে কাজ করে। অ্যালোয়িং এ সেল টু চেঞ্জ শেপ, আর কোষের আকৃতি পরিবর্তনে সাহায্য করে। ডানে দেখো প্লাজমা মেমব্রেনের কী কী উপাদান রয়েছে সে সম্পর্কে এখানে বলা হয়েছে। প্রথমেই চলে আসে লিপিড, ফসফোলিপিড এবং স্টেরল, এই দুটো হচ্ছে লিপিডের ভিতরে থাকবে। এরপরে হচ্ছে প্রোটিনস, ইন্ট্রিগ্যাল এবং পেরিফেরাল প্রোটিনস, আর কার্বোহাইড্রেটের ভিতরে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনস। তো এগুলো হচ্ছে মূলত প্লাজমা মেমব্রেন উপাদান। তো এখন তোমরা স্লাইডে দুটো চিত্র দেখতে পাচ্ছ, একটা হচ্ছে উদ্ভিদ কোষ, একটা হচ্ছে প্রাণী কোষ। তোমরা দুটো পাশাপাশি চিত্র দেখে এদের পার্থক্য বুঝতে পারবে। উদ্ভিদ কোষে জড় কোষপ্রাচীর রয়েছে, তার নিচে প্লাজমা মেমব্রেনের অবস্থান, কিন্তু প্রাণী কোষে কোনো জড় কোষপ্রাচীর নেই, মানে শুধুমাত্র প্লাজমা মেমব্রেন আবরণ দ্বারা আবৃত। আর ডানে দেখো তোমার একটি আদিকোষী জীবের, আদিকোষী জীব বলতে তোমার ডান দিকে রয়েছে ব্যাকটেরিয়া নামক যে অণুজীব এবং তার পাশে যে চিত্রটি রয়েছে সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। তো এখন দেখো এই যে আণুবীক্ষণিক অণুজীব উদ্ভিদ এবং প্রাণী প্রত্যেকেরই কোষের চিত্র রয়েছে, আমরা এখান থেকে তুলনামূলক পার্থক্যগুলো বুঝতে পারবো। এখন চলে আসো প্লাজমা মেমব্রেন বলতে আমরা কী বুঝি একটু জেনে নিই। উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমকে ঘিরে দ্বিস্তরী স্থিতিস্থাপক সূক্ষ্ম পর্দা অবস্থান করে, তাকে কোষ ঝিল্লি বলে। কার্ল উইলহেম ভন নেজেলি 1855 সালে সর্বপ্রথম প্লাজমা মেমব্রেন শব্দটি ব্যবহার করেন। নেগেলি কম্পাউন্ড মাইক্রোস্কোপে লক্ষ্য করেন যে উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের পরিধি অধিকতর ঘন, আঠালো এবং সাইটোপ্লাজম থেকে পার্থক্যযুক্ত। তিনি মন্তব্য করেন যে প্রতিটি কোষের সাইটোপ্লাজমকে ঘিরে অতি সূক্ষ্ম প্লাজমা মেমব্রেন রয়েছে। প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরের দিকে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য এবং সজীব আবরণে থাকে তাকে কোষ পর্দা বা প্লাজমা ঝিল্লি বলে। প্রাণী কোষের ক্ষেত্রে এটি হলো কোষের একমাত্র আবরণ। নাগেলি এবং ক্রামার কোষ পর্দার আবিষ্কার ও নামকরণ করেন। প্লোই এর নাম দেন প্লাজমা পর্দা। প্লোই এর নাম দেন হচ্ছে প্লাজমা পর্দা। এখন দেখো প্লাজমা মেমব্রেন এর শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যাবলী। প্লাজমা পর্দা একটি ব্যবধায়ক পর্দা হিসেবে কাজ করে, কোষাভ্যন্তরে সজীব প্রোটোপ্লাজমের দিকে পরিবেশ থেকে পৃথক করে রাখে। কোষের এই বহিঃপরিবেশে রয়েছে দ্রবীভূত অবস্থা, অর্থাৎ দ্রবণের আকারে উপস্থিত নানা পদার্থ। পরিবেশভেদে এই বহিঃকোষীয় দ্রবণে দেখা যায় নানা বৈচিত্র্য। সজীব কোষে যে পরিবেশেই থাকুক না কেন, কোষের প্রয়োজনভিত্তিক বিভিন্ন পদার্থ এর আদান প্রদানে সজীব প্লাজমা পর্দার বিশেষ বিশেষ শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য উপর নির্ভর করে। এখানে প্লাজমা পর্দার এই শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলো
প্লাজমা পর্দার এই শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হলো। ক, ভেদ্যতা। প্লাজমা পর্দা হলো একটি সজীব, সূক্ষ্ম এবং স্থিতিস্থাপক পর্দা। এই পর্দার মধ্যে দিয়ে দ্রবণের দ্রাবক এবং কোনো দ্রবের অণু সহজে একদিক থেকে অন্যদিকে যেতে পারে। এই বৈশিষ্ট্যকে তার ভেদ্যতা বলে। ভেদ্যতা অনুসারে এই পর্দা 3টি শ্রেণীতে বিভক্ত: 1, অভেদ্য প্লাজমা পর্দা; 2, অর্ধভেদ্য প্লাজমা পর্দা; এবং 3, বিভেদমূলক ভেদ্য প্লাজমা পর্দা। প্রথমে চলে আসো অভেদ্য প্লাজমা পর্দা। যে প্লাজমা পর্দার মধ্যে দিয়ে গ্যাসীয় পদার্থের অণু ছাড়া অন্য কোনো অণু চলাচল করতে পারে না তাকে অভেদ্য প্লাজমা পর্দা বলে। কয়েক প্রকার মাছের অনিষিক্ত ডিম্বাণুর প্লাজমা পর্দা। অর্ধভেদ্য প্লাজমা পর্দা। যে প্লাজমা পর্দার মধ্যে দিয়ে কোনো দ্রবণে কেবলমাত্র দ্রাবকের অণু চলাচল করতে পারে তাকে অর্ধভেদ্য প্লাজমা পর্দা বলে। মাছের পটকা অনেকটা এ ধরনের পর্দা। বিভেদমূলক ভেদ্য প্লাজমা পর্দা। প্লাজমা পর্দার মধ্যে দিয়ে দ্রবণের দ্রাবক অণু এবং কিছু কিছু দ্রব অণু চলাচল করতে পারে তাকে বিভেদমূলক ভেদ্য প্লাজমা পর্দা বলে। সজীব কোষের প্লাজমা পর্দা, বিশেষত প্রাণী কোষের প্লাজমা পর্দা এ জাতীয় পর্দা। প্লাজমা পর্দার ভেদ্যতা নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্ভরশীল: তাপমাত্রা, অক্সিজেনের ঘনত্ব, কার্বন ডাইঅক্সাইড শোষণ বস্তু, হাইড্রোজেন আয়নের ঘনত্ব, প্লাজমা পর্দার স্থিতিস্থাপকতা, প্লাজমা পর্দার ছিদ্রের সংখ্যা এবং ছিদ্রের অবস্থান, পদার্থের আণবিক আকার এবং ওজন, এবং হরমোনের উপস্থিতি। এখন চলে আসো সজীবতা। সজীব কোষের প্রোটোপ্লাজমের মতো প্লাজমা পর্দা সজীব। এটি ঊর্ধ্বসীমার মধ্যে তাপমাত্রা বাড়লে তার সাথে প্লাজমা পর্দার ভেদ্যতাও বাড়ে। ব্যাপন। প্লাজমা পর্দা প্রভেদক ভেদ্য গুণযুক্ত হওয়ায় তার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে ব্যাপন ঘটে। অবিস্রবণ। প্লাজমা পর্দা প্রভেদক গুণযুক্ত হওয়ায় তা দিয়ে সমপ্রকৃতির কিন্তু ভিন্ন দ্রবণের দ্রাবক অণুর এরূপ সঞ্চারণকে অবিস্রবণ বলে। সক্রিয় পরিবহন। প্লাজমা পর্দা বিশেষ বিশেষ বাহক পদার্থের উপস্থিতি এবং কোনো কোষ দ্বারা সংশ্লিষ্ট এটিপি পদার্থ ভাঙনে নির্গত শক্তির সাহায্যে কোনো পদার্থ কোষ বহিস্থ তরল থেকে ঘনত্বের নতিমাত্রার বিপক্ষে কোষের ভিতরে প্রবেশ করতে পারে। প্লাজমা পর্দার মধ্যে দিয়ে ঘনত্ব নীতিমাত্রার বিপরীতে পদার্থের এরূপ সঞ্চরণকে সক্রিয় পরিবহন বলে। এখন চলে আসে সহায়ক পরিবহন। প্লাজমা পর্দার নির্দিষ্ট বাহকের উপস্থিতিতে আকৃতিগত কারণে কোনো পদার্থ কোষ দ্বারা সংশ্লিষ্ট এটিপির সাহায্য ছাড়াই ঘনত্বের সপক্ষে অর্থাৎ বেশি ঘনত্বযুক্ত অংশ থেকে কম ঘনত্বের অংশের দিকে বা তড়িৎ রাসায়নিক নতিমাত্রার সপক্ষে সঞ্চারিত হয়। প্লাজমা পর্দার মধ্যে দিয়ে পদার্থের সঞ্চরণকে সহায়ক ব্যাপন বলে। অ্যান্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিস। প্লাজমা পর্দার সাহায্যে কোষের ভিতরে কোনো বড় বৃহদাকার অণু বস্তুর গ্রহণকে অ্যান্ডোসাইটোসিস বলে। এই প্রক্রিয়া বস্তু গ্রহণের সময় প্রথমে প্লাজমা পর্দার একাংশ ভিতরের দিকে খাঁজের মতো বা অবনীত অংশের সৃষ্টি হয় এবং বস্তুটি খাঁজের ভিতরে ঢুকে যায়। এখন আসো দ্য কম্পোনেন্ট অফ প্লাজমা মেমব্রেন। আমরা একটু জেনে নিই। ফসফোলিপিড, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড কোলেস্টেরল। ফসফোলিপিডের লোকেশন দেখো মেইন ফেব্রিক্স কোর অর প্লাজমা মেমব্রেন। Integral protein হলো embedded in the phospholipid bilayer, may or may not extend through the both layers. Peripheral proteins on the inner or outer surface of the phospholipid bilayer but not embedded in its hydrophobic core. Carbohydrate attached to proteins or lipid on the extracellular side of the membrane for forming glycoproteins and glycolipid together form glycocalyx. Cholesterol distributed randomly among the hydrophilic tails of the membrane phospholipid. Chemical composition of plasma membrane. It is composed of lipid phosphotidylcholine, phosphatidylserine, phosphatidylethanolamine, sphingomyelin, and cardiolipin, etc. Proteins and a small amount of carbohydrate as glycolipid or glycoprotein and cholesterol. The ratio of protein of lipid vary from 80:20 bacteria, 20:80 nerve cell, and 50:50 in the most of the cell. Proteins, a major component, provide 60% mechanical strength and help in transportation. Lipid, 28 to 70% vary with different cells, provide continuity to the membrane and facilitate the fusion and splitting of membrane. Lipid molecules constitute about 50% of the mass of the most animal cell membrane, nearly all of the remainder being protein. Carbohydrates or sugar, 2 to 10% of membrane are sometimes found attached to protein, and lipid are glycoproteins or glycolipid. On the outside of a cell membrane, glycolipid help the cell to recognize other cell of the body. Sugars are only found on the extracellular side of a cell membrane. These carbohydrates together form glycocalyx. Common sugars present in glycoprotein and glycolipid
are D-glucose, D-mannose, and D-galactose, N-acetyl-glucosamine, N-acetylmuramic acid, and sialic acid. Cholesterol is another lipid component of animal cell membrane. Is selectively dispersed between phospholipid bilayer, prevent phospholipid from being too closely packed. Cholesterol is not found in the membranes of plant cell. Lipid and intrinsic proteins form a mosaic pattern. Proteins are embedded randomly in the lipid bilayer. The lipid, many of intrinsic proteins and glycoproteins of the membrane are amphipathic molecules, constitute liquid crystalline aggregate in which the polar groups are directed towards the outer face and the non-polar groups are situated inside the bilayer. Transmembranous proteins which pass throughout the lipid bilayer, enzymes and glycoprotein, possess the active site towards outer face and hydrophobic part towards interior and are of appropriate size to fit in the lipid bilayer. The distribution of phospholipid in the outer and inner surface is highly asymmetrical. Outer layer consists mainly of lecithin and sphygmomyelin, while inner is composed mainly of ethanolamine and phosphatidylserine. Glycolipid are mainly present in outer half of the bilayer. এখন চলে আসো কোষ পর্দার উৎপত্তি সম্পর্কে আমরা জেনে নিই। অনেকের মধ্যে কোষ পর্দা কোষস্থিত এন্ডোপ্লাজমিক জালিকা থেকে উৎপন্ন হয়, কিন্তু প্রোক্যারিওটিক কোষের কোষ পর্দা থাকে এবং এরূপ কোষে এন্ডোপ্লাজমিক জালিকা না থাকায় এই মতবাদ সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তাই কেউ ধারণা করেন যে সজীব কোষের সাইটোপ্লাজমের বহিঃস্তর পরিবৃত রূপান্তরিত হয়ে কোষ পর্দার উৎপত্তি হয়। এখন চলে আসে কোষ পর্দার রাসায়নিক উপাদান। কোষ পর্দার মূল রাসায়নিক উপাদান হল প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট। প্লাজমা পর্দার রাসায়নিক উপাদান পরীক্ষার জন্য রেড সেল গোস্ট হলো আদর্শ নমুনা। প্রাণীর লোহিত রক্তকণিকাকে লৌহ সরক মাধ্যমে যেমন পাতিত পানিতে রাখলে কিছুক্ষণের মধ্যে তা ফেটে যায়, অর্থাৎ তা হিমোলাইসিস ঘটে। ফলে লোহিত কণিকা এবং পাতিত পানির মিশ্রণটা পরীক্ষানলে নিয়ে তাকে সেন্ট্রিফিউজ করলে পরীক্ষানলের তলায় রেড সেল জমা হয়। এই পর্দার রাসায়নিক বিশ্লেষণ করলে দেখা যায় যে এতে প্রায় 52% প্রোটিন, 40% লিপিড ও প্রায় 8% কার্বোহাইড্রেট পাওয়া যায়। প্রোটিন, প্লাজমা পর্দার প্রোটিন অধিকাংশ হল গ্লাইকোজেনিক প্রোটিন, যা বহিঃপ্রোটিন এবং অন্তঃপ্রোটিন রূপে প্লাজমা পর্দার লিপিডের সাথে যুক্ত থাকে। প্লাজমা পর্দাস্থিত প্রোটিন নানা প্রকার এনজাইম রূপে কাজ করে। লিপিডের অধিকাংশ হল ফসফোলিপিড, লেসিথিন, সেফালিন ইত্যাদি। এছাড়াও রয়েছে গ্লাইকোপ্রোটিন। লিপিডগুলির প্লাজমা পর্দায় পানি বিকর্ষী প্রাচীর রূপে অবিচ্ছিন্ন প্রভেদক গঠন করে। স্টেরল, প্লাজমা পর্দার রাসায়নিক পদার্থ হচ্ছে কিছু কোলেস্টেরলও থাকে। কার্বোহাইড্রেট, প্লাজমা পর্দার বহির্ভাগে কার্বোহাইড্রেট হলো অলিগোস্যাকারাইড গুলো হলো হেক্সোজ শর্করা, হেক্সামিন, সিয়ালিক অ্যাসিড ইত্যাদি। প্লাজমা মেমব্রেনের ভৌত রাসায়নিক গঠন। বিভিন্ন রাসায়নিক উপাদানগুলি কীভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে অনন্য বৈশিষ্ট্যযুক্ত প্লাজমা পর্দা সৃষ্টি করে সে সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মডেলের বর্ণনা দিয়েছেন। প্রস্তাবিত মডেলগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মডেল সম্পর্কে নিচে আলোচনা করা হলো। প্রথমে চলে আসছে স্যান্ডউইচ মডেল। প্লাজমা পর্দা ভৌত রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে বিজ্ঞানী J.F. ড্যানিয়েল এবং H. ড্যাবসন 1935 সালে ইলেকট্রন মাইক্রোস্কোপে প্লাজমা পর্দা পর্যবেক্ষণ করেন। যে মডেল বর্ণনা করেন তাকে স্যান্ডউইচ মডেল বলে। এই মডেলের অনুসারে প্লাজমা পর্দা দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতি স্তরে প্রোটিন এবং লিপিড উপস্তর রয়েছে। পর্দার উপর এবং নিচে প্রোটিন স্তর এবং মাঝখানে লিপিড স্তর অবস্থিত। এই মতবাদ অনুযায়ী দুটি প্রোটিন স্তরের মাঝে লিপিড স্তরটি এমনভাবে সাজানো থাকে যে লিপিড অণুর হাইড্রোফোবিক লেজ অংশ পরস্পরের মুখোমুখি এবং হাইড্রোফিলিক পোলার মস্তকগুলো বহির্মুখী অর্থাৎ প্রোটিন স্তরের দিকে অবস্থান করে। এখন দেখো স্যান্ডউইচ মডেলের চিত্র রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রোটিন উপরে নিচে প্রোটিন, মাঝখানে হচ্ছে তোমার লিপিডের স্তর যার একটি গোলাকার মস্তক এবং দুটি ফ্যাটি অ্যাসিড লেজ রয়েছে। উপরে নিচে প্রোটিনের স্তরকে বলা হচ্ছে হাইড্রোফিলিক জোন আর নিচে লিপিডের স্তরকে বলা হচ্ছে হাইড্রোফোবিক জোন। ডানে দেখো তোমার এটাও তোমার একটা স্যান্ডউইচ মডেলের চিত্র রয়েছে ড্যানিয়েল ড্যাবসনের, সেটা তোমরা ভালো করে খেয়াল করো। উপরে নিচে প্রোটিন কমলা কালারে দেখা যাচ্ছে, হলুদ বর্ণের, আর মাঝে রয়েছে দেখো পার্পল কালারের, সেটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। তোমরা এখান থেকেই তোমার স্যান্ডউইচ মডেল সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। একক ঝিল্লি মতবাদ, ইউনিট মেমব্রেন কনসেপ্ট। রবার্টসন 1959 সালে প্লাজমা পর্দার গঠন সম্পর্কে একটি মডেল প্রস্তাব করেন। তিনি প্লাজমা ঝিল্লির ইলেকট্রন মাইক্রোগ্রাফ পর্যবেক্ষণ পূর্বক এই মডেল প্রবর্তন করেন। তার মধ্যে কোষ পর্দার ত্রিস্তরী প্রোটিন, লিপিড, প্রোটিন, পিএলপি এই তিনটি স্তর নিয়ে গঠিত। তার এই মডেলের একক পর্দা মডেল নামে পরিচিত। রবার্টসন কোষ ঝিল্লিকে ত্রিস্তর বিশিষ্ট একক পর্দারূপে অভিহিত করেন। রবার্টসনের মতে একক ঝিল্লির অণুর
ঝিল্লির গঠন শুধুমাত্র কোষ ঝিল্লির ক্ষেত্রে সত্য নয়, এটি আবরণের বিস্তৃত সকল কোষ অঙ্গন যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বিস্তৃতির ক্ষেত্রে সমবায় প্রযোজ্য। তোমরা রবার্টসনের দেখো ইউনিট মেমব্রেন মডেল দেখতে পাচ্ছ, মাঝখানে লিপিড বাইলিয়ার, দুই দিকে প্রোটিনের স্তর, এবং এটা অনেকটা একত্রে একটা ইউনিট মেমব্রেন হিসেবে অবস্থান করে। এই কারণে এটাকে একক ঝিল্লি মতবাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখন চলে আসো ফ্লুইড মোজাইক মডেল। বিভিন্ন বিজ্ঞানী কোষঝিল্লি গঠন সম্পর্কিত বিভিন্ন মডেল প্রস্তাব করেন। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য বা গ্রহণীয় মডেল হলো এস.জি. সিঙ্গার এবং জি.এল. নিকলসন 1972 প্রস্তাবিত ফ্লুইড মোজাইক মডেল। এই মডেল অনুযায়ী মেমব্রেনের গঠন নিরেটের পরিবর্তে ফ্লুইডের মতো এবং লিপিড ও প্রোটিন সঞ্চালনে সক্ষম। এই মডেল অনুযায়ী মেমব্রেনটি দ্বিস্তর বিশিষ্ট, প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত। বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন লিপিড অণুর সাথে প্রোটিনের বিন্যাসকে হিমশৈলীর সাথে তুলনা করে বলে এই মডেলকে আইসবার্গ মডেলও বলা হয়ে থাকে। ঝিল্লির প্রোটিন অণুগুলো ফসফোলিপিড স্তরে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। কার্বোহাইড্রেট, কোলেস্টেরল এবং অন্যান্য উপাদান ফসফোলিপিড স্তরে মিশে থাকতে পারে। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লির গাঠনিক উপাদানগুলি নিম্নরূপ: লিপিড বাইলেয়ার, এটি ফসফোলিপিড দিয়ে গঠিত। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লিজ এবং একটি পোলার ফসফেট মাথা থাকে। ফসফেট হেডগুলো পানিগ্রাহী এবং বাইরের দিকে, এবং ফ্যাটি অ্যাসিড টেলগুলো ভিতরের দিকে মুখোমুখি থাকে এবং পানি বিকর্ষী হয়। অর্ধতরল এই সংগঠনে লিপিড অণুগুলো সর্বদা স্থান পরিবর্তন করে। মেমব্রেন প্রোটিন, কোষঝিল্লিতে 3 ধরনের মেমব্রেন প্রোটিন শনাক্ত করা হয়েছে, যথা ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন। প্রথমে চলে আসে ইন্টিগ্রাল প্রোটিন। এগুলো ঝিল্লির উভয় পৃষ্ঠে পর্যন্ত ব্যাপ্ত থাকে এবং লিপিড স্তরের মাঝে প্রথিত থাকে। কিছু প্রোটিন কোষঝিল্লির সম্পূরক বেদ বরাবর থাকে, যাদের ট্রান্সমেমব্রেন প্রোটিন বা টানেল প্রোটিনে বলে। এই প্রোটিনগুলো ছিদ্রযুক্ত এবং ছিদ্রপথ আয়ন বা অণুর চলাচল ঘটে। এই স্তরে প্রোটিনগুলোর মধ্যে স্থান পরিবর্তন প্রবণতা লক্ষ্য করা যায়। পেরিফেরাল প্রোটিন, এগুলো ঝিল্লির সারফেসে থাকে, এদেরকে পর্দা থেকে সহজে পৃথক করা যায়। বাইরে থেকে প্রসারিত প্রোটিন অলিগোস্যাকারাইডের সাথে যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। লিপিড সম্পৃক্ত প্রোটিন, এগুলো লিপিড করে সম্পৃক্ত থাকে। কার্যকরতার দিক থেকে ফসফোলিপিড স্তরে থাকা প্রোটিনগুলো আবার 5 ভাগে ভাগ করা যায়: গাঠনিক প্রোটিন, নালীযুক্ত প্রোটিন, বাহক প্রোটিন, গ্রাহক প্রোটিন এবং উৎসেচক প্রোটিন। এরপর চলে আসে কোলেস্টেরল। প্রাণী কোষের ঝিল্লিতে এটি অপেক্ষাকৃত বেশি থাকে। এটি এক ধরনের লিপিড জাতীয় পদার্থ। ফসফোলিপিড স্তরে ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। গ্লাইকোলিক্স, অনেক প্রাণী কোষের কোষঝিল্লির বাইরে মিউকোপলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দিয়ে গঠিত যে আবরণ থাকে তাকে সেল কোট বা গ্লাইকোক্যালিক্স বলে। ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে এটি প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এটি কোষঝিল্লির রক্ষণাত্মক আবরণ হিসেবে কাজ করে। ফসফোলিপিড অণুগুলো সর্বদা সচল, কম্পনশীল, পরস্পরের সাথে ঠোকাঠুকি করে লাফিয়ে ওঠে এবং স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে। বর্তমানে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ও ইলেকট্রন স্পিন রেজোনেন্স পদ্ধতির মাধ্যমে জানা গেছে যে দুটি ফসফোলিপিড স্তরের মধ্যে বিভিন্ন প্রকার গতি লক্ষ্য করা যায়, যেমন ফ্লেকশন, দ্রুত পার্শ্বীয় ব্যাপন, অভ্যন্তরীণ চলন, ফ্লিপ-ফ্লপ। কোষঝিল্লির এ ধরনের ঘটনাকে ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট বলে। অন্যদিকে ঝিল্লির পৃষ্ঠতল থেকে প্রোটিন অণুগুলোকে মোজাইকের মতো দেখায় বলে এই মডেলের নামকরণ করা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। এখন দেখো সেল মেমব্রেন স্ট্রাকচারে দুটি কাঠামো দেখানো হচ্ছে। রঙিন চিত্র তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে উপরে বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে, তার সাথে কার্বোহাইড্রেট রয়েছে, আবার লিপিড স্তর রয়েছে, তার সাথে কার্বোহাইড্রেট রয়েছে, এবং মাঝখানে অ্যালফা হেলিক্স প্রোটিনগুলো দেখা যাচ্ছে, চ্যানেল প্রোটিন দেখা যাচ্ছে, কোলেস্টেরলও দেখা যাচ্ছে। তোমরা এই চিত্রগুলো দেখে তোমার এই সেল মেমব্রেনের একটা আণবিক কাঠামো সম্পর্কে ধারণা লাভ করবে। সাথে সাথে এটাকে ফ্লুইড মোজাইক মডেলও বলা হয়ে থাকে। আবার আরও দুটি চিত্র দেখো পরবর্তী স্লাইডে। এটাও ফ্লুইড মোজাইক মডেলের চিত্র। তোমার চ্যানেল প্রোটিন দেখতে পাচ্ছ, সারফেস প্রোটিন দেখতে পাচ্ছ, এবং লিপিড বাইলেয়ার দেখতে পাচ্ছ, ফ্যাটি অ্যাসিড লেগ দেখতে পাচ্ছ, কার্বোহাইড্রেট চেনকে দেখা যাচ্ছে। ঠিক একইভাবে ডানের চিত্র একই অংশগুলো দেখা যাচ্ছে। তোমরা এটা কোষ ঝিল্লির রাসায়নিক গঠন সম্পর্কে ধারণা লাভ করবে। এখন দেখো ফ্লুইড মোজাইক মডেল অফ প্লাজমা মেমব্রেনের একটা সামগ্রিক চিত্র রয়েছে সাদা কালো। এটা দেখলে তুমি বুঝতে পারবে যে ফ্লুইড মোজাইক মডেলের যে প্রথমেই রয়েছে লিপিডের স্তর, এরপরে বিভিন্ন ধরনের প্রোটিন ইত্যাদি সম্পর্কে এখানে বলা হয়েছে। তোমরা ভালো করে খেয়াল করো। এক্সট্রিনজিক প্রোটিন, ইন্ট্রিনজিক প্রোটিন, তারপরে হাইড্রোফোবিক টেল লিপিড বাইলেয়ারে, এবং হাইড্রোফিলিক হেড। কোষঝিল্লির কাজ। কোষঝিল্লি কোষের সীমানা নির্ধারণ করে, কোষের অভ্যন্তরে সমগ্র বস্তুকে ঘিরে রাখে। মেমব্রেনের লিপিড স্তর অণু এবং আয়ন সীমানা গমনাগমন নিয়ন্ত্রণ করে। ভেদ্যতার প্রতিবন্ধকতা, এটি কোষের অভ্যন্তরে বিশেষ বিশেষ অণুর প্রবেশ এবং নির্গমন অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করে, তাই এদের বৈষম্যত পর্দা বলে। আয়ন পরিশোষণ, নিষ্ক্রিয় আয়ন পরিশোষণ, সক্রিয় আয়ন পরিশোষণ, অবিশ্রবণ। আয়ন পরিশোষণ দেখো, নিষ্ক্রিয় আয়ন পরিশোষণ, ঝিল্লির মধ্যে দিয়ে নির্বাচিত আয়ন ব্যাপন প্রক্রিয়া নিষ্ক্রিয়ভাবে পরিশোধিত হতে পারে। নিষ্ক্রিয় প্রোটিন চ্যানেল বা ছিদ্র এই প্রক্রিয়ায় সহায়তা করে। সক্রিয় আয়ন পরিশোষণ, আয়ন এবং নিরপেক্ষ অণু শক্তির সাহায্যে প্রোটিন বাহকের মাধ্যমে বিভব নতুমাত্রার বিপরীতে নির্বাচিতভাবে ঝিল্লির মধ্যে দিয়ে পরিশোধিত হতে পারে। কাপল ক্রিয়ার মাধ্যমে এটিপি থেকে মুক্ত শক্তি এর কাছে সহায়তা করে। অবিশ্রবণ, বৈষম্যবদ্ধ পর্দা হিসেবে ঝিল্লি অবিশ্রবণ নিয়ন্ত্রণ করে প্রোটোপ্লাজমের প্রয়োজনীয় ঘনত্ব বজায় রাখে। কোষীয় অণু এবং কোষীয় অঙ্গন এবং কোষপ্রাচীর গঠন, কোষীয় অঙ্গন গঠন এবং আকৃতি প্রদান, কোষপ্রাচীর উপাদান সৃষ্টিতে সহায়তা করে। মাইক্রোবিলের গঠনের মাধ্যমে শোষণে সাহায্য করে থাকে।
এনজাইমের কাঠামো তৈরি। কোষ ঝিল্লিতে প্রায় 30 রকমের এনজাইম বিন্যস্ত থেকে এনজাইমের কাঠামো তৈরি। হরমোন থেকে গ্রাহক হিসেবে এর ভূমিকা রয়েছে। জৈব অণু সংশ্লেষণ ও সংবেদন আদান প্রদান। কোষ ঝিল্লি গ্লাইকোপ্রোটিনের মাধ্যমে আণবিক সংবেদন এবং বারতা প্রদান করে থাকে। প্রতিরক্ষা এবং পুষ্টি শোষণ। কোষ ঝিল্লি কোষীয় বস্তুকে ঘিরে রাখে। ঝিল্লির জুওস্পোর এবং প্রাণীকোষের ভিতরে প্রোটোপ্লাজমকে প্রতিকূল অবস্থাতে রক্ষা করে এবং আকৃতি প্রদানে সহায়তা করে। অ্যান্ডোসাইটোসিস প্রক্রিয়া ঝিল্লি এরূপ পুষ্টি শোষণ করে এবং এক্সোসাইটোসিস প্রক্রিয়া হরমোন, এনজাইম এবং বজ্র ত্যাগ করে। এখন দেখো সর্বশেষে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য আমি এখানে একটা ছক দিয়েছি, তোমরা ছকটা ভালো করে খেয়াল করো। এখানে আমার যে কোনো পার্থক্য বা তুলনার ক্ষেত্রে 3টে কলাম করতে হয়। প্রথমে বিষয়বস্তু, তারপরে সেই যে দুটি বিষয় রয়েছে, যেমন এখানে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি রয়েছে, সেখানে এইভাবে কলাম করে পার্থক্যকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। প্রথমে দেখো বিষয়টা ধরা হচ্ছে ধরন। ধরন বলতে কোষ প্রাচীরের ক্ষেত্রে হচ্ছে নির্জীব তথা জড় কোষ প্রাচীর, আর কোষ ঝিল্লি হচ্ছে সজীব ধরনের। এরপরে হচ্ছে অবস্থান। অবস্থানে দেখো উদ্ভিদ কোষ ও ব্যাকটেরিয়া কোষ ঝিল্লির বাইরের দিকে থাকে কোষ প্রাচীর, আর প্রাণী কোষে থাকে না। আর প্রাণী কোষের সমস্ত সজীব কোষের প্রোটোপ্লাজম বাইরে থাকে কোষ ঝিল্লি। স্তরসমূহ। কোষ প্রাচীরে 3টি স্তরে বিন্যস্ত, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। আর কোষ ঝিল্লির ক্ষেত্রে প্রোটিন এবং লিপিডের মধ্যে 2টি স্তর নিয়ে গঠিত। গঠন। এটি পুরু এবং দৃঢ়, প্রধানত সেলুলোজ নির্মিত, তবে পেকটিন, কাইটিন, লিগনিন ইত্যাদিও থাকতে পারে। আর কোষ ঝিল্লির ক্ষেত্রে এটি খুব স্থিতিস্থাপক, প্রধানত প্রোটিন এবং লিপিড, তবে গ্লাইকোপ্রোটিন, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, স্টোল ইত্যাদি সমন্বয়ে গঠিত হতে পারে। এরপরে দেখো 5 নম্বর হচ্ছে ভেদ্যতা। কোষ প্রাচীরের ক্ষেত্রে কখনো অভেদ্য, ভেদ্য আবার কখনো অভেদ্য। কোষ ঝিল্লি সর্বদাই বৈষম্যভেদ্য বা প্রবোধক পর্দা। মাইক্রোভিলাই। 6 দেখো মাইক্রোভিলাই রয়েছে, এটা হচ্ছে কোষ প্রাচীরে মাইক্রোভিলাই থাকে না, কোষ ঝিল্লিতে মাইক্রোভিলাই থাকে। 7 হচ্ছে অলঙ্করকরণ। কোষ প্রাচীর কোনো কোনো কোষের প্রাচীর নানা রকম অলঙ্করণ করা দেখা যায়, আর কোষ ঝিল্লিতে এরকম কোনো অলঙ্করকরণ দেখা যায় না। এরপর 8 হচ্ছে কোষীয় অঙ্গাণু। কোষ প্রাচীর থেকে বিভিন্ন ভাগে কোষীয় অঙ্গনের সৃষ্টিতে ভূমিকা রাখে, কিন্তু কোষীয় অঙ্গনের সৃষ্টিতে কোষ ঝিল্লির কোনো ভূমিকা, কোষীয় অঙ্গনের সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে কোষ ঝিল্লি, আর কোষ প্রাচীর কোষীয় অঙ্গনের সৃষ্টিতে ভূমিকা নেই। দৃঢ়তা। 9 হচ্ছে দৃঢ়তা। কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষকে দৃঢ়তা প্রদান করে না কোষ ঝিল্লি। 10 হচ্ছে পিনোসাইটোসিস। কোষ প্রাচীর এমন কোনো ভূমিকা নেই পিনোসাইটোসিস, আর পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিসের অংশ নেয়। এরপর হচ্ছে দেখো দৃঢ়তা, এটা কোষকে দৃঢ়তা প্রদান করে, আর কোষ প্রাচীরে দৃঢ়তা প্রদান করার ক্ষেত্রে ভূমিকা আছে তোমার কোষ ঝিল্লি নেই। এরপর হচ্ছে 11 নম্বর হচ্ছে কাজ। কোষ প্রাচীর কোষের সুনির্দিষ্ট আকৃতির দান, যান্ত্রিক দৃঢ়তা প্রদান এবং বাইরে থেকে আগের থেকে কোষ সম্বন্ধ সজীব বস্তুকে রক্ষা করে। আর কোষ ঝিল্লি কোষের আকৃতি প্রদান, কোষের বাইরে এবং ভেতর বস্তু চলাচল নিয়ন্ত্রণ, কোষের শোষণতল বৃদ্ধি করে। তো শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এতটুকুই থাকলো। পরবর্তীতে আমরা এই প্ল্যান্ট বায়োকেমিস্ট্রির অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতে নিরাপদে অবস্থান করবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সতর্কতার সাথে চলাফেরা করবে। সকলকে আবার ধন্যবাদ।